নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি বা ভারতবর্ষের অর্থনীতি থেকে ট্যাক্স স্ট্রাকচার পাবলিক ফাইন্যান্স পার্ট 4, এটাই অন্তিম পার্ট, এটা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপর WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ডেফিসিটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আমরা যেটা করেছিলাম ডিফারেন্ট ডেফিসিটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা দেখব সেই ডেফিসিটগুলো তো পেলাম, তাহলে সেই ডেফিসিট যে হচ্ছে বাজেট তৈরি করার ক্ষেত্রে, আমাদের দেশে যে বাজেট তৈরি হচ্ছে সেই বাজেটে খরচ এবং রোজগার এই দুটোর মধ্যে গ্যাপ তো থাকছে, বা অন্যান্য দেশের ক্ষেত্রেও থাকছে। তো এইবার এই যদি গ্যাপটা থাকে তাহলে আমরা সেই গ্যাপটাকে কিভাবে মেকআপ করি, সেটার মেকানিজম কি, সেটাই হচ্ছে এই ডেফিসিট ফিন্যান্সিং। ঠিক আছে, তো সেটা আমরা ডিটেলসে এখানে আলোচনা করব। প্রথমে এটা দিয়ে শুরু করব। তো প্রথমে আমরা কি দেখলাম, বাজেট ডেফিসিট হয়ে গেল, অর্থাৎ যেটা বাজেটে আমরা ধরেছিলাম যে পরিমাণ অর্থ ব্যয় এবং আয়, সেখানে দেখলাম যে আয়ের থেকে ব্যয় বেশি। তখন আমরা কি করব, তখন আমরা দুটো উপায় এখানে পরিষ্কারভাবে তোমরা জেনে রাখো। একটা হচ্ছে একটা লোন, পাবলিক লোন, এটা একটা হতে পারে, অথবা ক্রিয়েশন অফ মানি, টাকা তৈরি করা। কে করবে? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা ছাপাবে। তো এই দুটো জিনিস হতে পারে টু কাউন্টার দ্য বাজেট ডেফিসিট। ওকে, এইবার সরকার রেভিনিউ ডেফিসিট বাজেট ডেফিসিটকে কিভাবে মেকআপ করে। প্রথম যে উপায়টা সরকার চুজ করে সেটা হচ্ছে যে অ্যাকিউমুলেটেড ক্যাশ রিজার্ভ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ভারতবর্ষ সরকার, কেন্দ্রীয় সরকারের যে অ্যাকিউমুলেটেড ক্যাশ রিজার্ভ থাকে সেইখান থেকে কিছু টাকা বার করতে পারে। ওকে, দুই কি করতে পারে, RBIকে বলতে পারে টাকা ছাপানোর জন্য। ঠিক আছে, টু ইস্যু নিউ কারেন্সি। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর 3 যেটা করতে পারে, বরোয়িংস ফ্রম RBI কাছ থেকে টাকা ধার করে নিতে পারে। এইভাবে সরকার ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে যে বাজেটের যে ঘাটতি সেইটাকে মেটাতে পারে। ওকে, এইবার আমরা দেখে নেব যে ডেফিসিট ফিন্যান্সিং এর কী অবজেক্টিভস আছে। ওকে, এইবার আমরা প্রিভিয়াস চ্যাপ্টারের সূত্র ধরে বলছি, গভর্নমেন্টের যে টাকা খরচা হয় তার একটা পোর্শন সাবসিডি দিতে কাজে লাগে। সাবসিডি কাদের জন্য? সমাজের নিম্ন স্তরের মানুষের জন্য। ঠিক আছে, তো সেই সাবসিডি দেওয়ার কাজটা কি ঠিকঠাকভাবে হবে যদি মানুষের গভর্নমেন্টের হাতে পয়সা না থাকে? তো ডেফিসিট ফিন্যান্সিং এই কারণেই করা হয় যাতে ওই সোশ্যাল যে স্কিমগুলো, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোতে সাবসিডি বা অন্যান্য বিভিন্ন খাতে যাতে অর্থের যোগানটা ঠিক আছে পর্যাপ্ত থাকে, ঠিক আছে, এবং আনইন্টারাপ্টেড থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো ঠিকঠাক করে রান করতে পারবে এবং সমাজের নিম্ন স্তরে থাকা মানুষদের উপকার হবে। তাহলে ফার্স্ট কি হলো, গ্র্যান্টিং সাবসিডি দেওয়ার। 2 নম্বর কি আমরা দেখব, সেটা হচ্ছে টু ইনক্রিজ ডিমান্ড। তোমরা যখন ইনফ্লেশন চ্যাপ্টারটা পড়েছিলে বা মুদ্রাস্ফীতি পড়েছিলে তখন একটা জিনিস লক্ষ্য করেছিলে যে বাজারে কখন ডিমান্ডটা বেশি থাকে, যখন মানুষের হাতে পয়সা থাকবে। মানুষের হাতে পয়সা কখন বেশি থাকবে? যখন স্যালারিজ, ওয়েজ ইত্যাদিগুলো রিভাইজ করে বাড়ানো হবে। তো কখন বাড়ানো হবে এগুলো? যখন গভর্নমেন্ট বেশি স্পেন্ডিং করবে। ঠিক আছে, গভর্নমেন্ট বেশি স্পেন্ডিং করলে তবেই না বাজারের মধ্যে টাকার বা অর্থের যোগানটা বাড়বে। আর অর্থের যোগান বাড়লেই ডিমান্ডটা বাড়বে, ডিমান্ডটা বাড়লে ইকোনমিক গ্রোথ হবে।
কারণ ডিমান্ডটা যখনই বাড়বে, কোনো একটা প্রোডাকশান বা কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড যখন বাড়ে, আমরা জানি যে সেই প্রোডাক্টটার কিন্তু প্রোডাকশানটাও বাড়াতে হয়। প্রোডাকশানটা যখন বাড়াতে হবে তখন কি করতে হবে? অ্যাডিশনাল লোকজনকে নিয়োগ করতে হবে, অর্থাৎ চাকরি বাকরির একটা ক্ষেত্র তৈরি হবে, এমপ্লয়মেন্টের একটা নতুন জেনারেশনের এমপ্লয়মেন্টের একটা রাস্তা তৈরি হবে। তো এইটাকে বজায় রাখার জন্য কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন সরকারকে ডেফিসিট ফিন্যান্সিংয়ের রাস্তায় হাঁটতে হয়। আর কেন করতে হয়? ধরা যাক ইন্টারেস্ট অনেক বেশি চলে যাচ্ছে, তো সেই ইন্টারেস্ট পে করার জন্য কিন্তু বাজার থেকে টাকা ধার নিতে হয় ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আর কি হতে পারে? আমরা জানি যে সরকারের বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আছে যারা রান করে, যেমন সেল, গেল ইত্যাদি বিভিন্ন সরকারি সংস্থা আছে, আন্ডারটেকিংস আছে যেগুলোকে কিন্তু চালাতে হয়। এইবার সেই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেসগুলো, ঠিক আছে, সেই পিএসইসগুলো, এইগুলো যদি লস করে, সেই লসটাকে তো ওভারকাম করতে হবে। তো সেই ওভারকাম অফ লস, ঠিক আছে, অফ দ্য পিএসইস, ঠিক আছে, এটার জন্য কিন্তু গভর্নমেন্টকে বাজার থেকে এইভাবে ডেফিসিট ফিন্যান্সিং করতে হয়। ঠিক আছে, আর কি সর্বশেষ, যে অ্যান্টি পভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণের জন্য যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য তখন কিন্তু আমাদেরকে অ্যাডিশনাল অর্থ লাগে। তো সেই অর্থটা কোথা থেকে আসবে? অর্থটা আসবে ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ডেফিসিট ফিন্যান্সিং মাত্রাতিরিক্ত বা কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের সরকার আমাদের দেশের পক্ষে সামগ্রিকভাবে কিন্তু কোনো ভালো কিছু নয়। এইবার হচ্ছে আমরা দেখব যে ডেফিসিট ফিন্যান্সিং যে আমরা করছি, সরকার করছে, তার ফলে কি কি ক্ষতি হতে পারে। আমরা একটু আগেই দেখলাম যে ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট কী করে? টাকাগুলো বড় করে, টাকা ছাপায় ইত্যাদি এগুলো করে। তো যদি গভর্নমেন্ট টাকা ছাপায় আরবিআইয়ের থ্রু দিয়ে বা টাকা ধার নেয়, বাজারের মধ্যে টাকা ছাড়ে, তাহলে কি হতে পারে? বাজারের মধ্যে অর্থের যোগানটা বেড়ে যাবে, তার ফলে কি হবে? অর্থের মূল্যটা হ্রাস পেয়ে যাবে এবং যেটা জন্ম দেবে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা প্রথম অ্যাডভার্স এফেক্ট। ঠিক আছে, আর কি হতে পারে? আর দুই হতে পারে যে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস, এর ওপর অ্যাডভার্স এফেক্ট হতে পারে। একটা প্রতিকূল একটা এফেক্ট কিন্তু এটার ওপর আসতে পারে। আর কি হতে পারে? ইকোনমিক ইনইকুয়ালিটিকে কিন্তু এটা বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে, কমানোর জায়গা। কীভাবে বাড়ায়? অর্থনৈতিক ক্ষমতাটা একদিকে কেন্দ্রীভূত হয়ে যাওয়ার ফলে এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি, এটা কিন্তু বাড়তে পারে। আরেকটা কী হতে পারে? ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের ওপর কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? আমরা বিদেশের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্যটা হয় তার যে ব্যালেন্স, অর্থাৎ আমরা যেটা এক্সপোর্ট করি এবং তার পরিবর্তে যেটা ইম্পোর্ট করি, এই দুটোর মধ্যে যে অর্থনৈতিক মূল্যের যে পার্থক্য, সেটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা আলাদা করে এটা পড়ব। তো এই ব্যালেন্স অফ পেমেন্ট এর উপর কিন্তু এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলতে পারে এই ডেফিসিট ফিন্যান্সিং। ঠিক আছে, আরেকটা কী হতে পারে? আরেকটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ যে প্রোডাকশানের জন্য যে খরচা, কোনো কিছু তৈরি করতে যে খরচা, সেটা কিন্তু এই ডেফিসিট ফিন্যান্সিংয়ের মধ্যে দিয়ে বেড়ে যেতে পারে। কীভাবে বেড়ে যেতে পারে তোমরা বুঝতে পারছো? ডেফিসিট ফিন্যান্সিংয়ের মধ্যে অর্থের যোগান যদি বেড়ে যায়, তাহলে কী হবে? অর্থটা অপেক্ষাকৃত কম মূল্যবান হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে কী হবে? সেইটা যখন কোনো নতুন ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রি যখন তার বিনিয়োগ করবে, তখন সেখানে কিন্তু কস্ট অফ প্রোডাকশানটা বেড়ে যাবে, খরচাটা বেড়ে যাবে। এইবারে আমরা দেখব ডেফিসিট ফিন্যান্সিং ভালো না খারাপ দেশের জন্য। তো আমরা যখন পাবলিক এক্সপেন্ডিচার পড়েছিলাম আগের ভিডিওতে, তখন আমরা দেখেছিলাম পাবলিক এক্সপেন্ডিচারের দুটো পার্ট হয়, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো এই রেভিনিউ এক্সপেন্ডিচারে কোনো লাভজনক অ্যাসেট জেনারেশন হয় না। এখানে সাবসিডি দিতে খরচা হয়, ডিফেন্স এক্সপেন্ডিচার করতে হয়, মাইনে দিতে খরচা হয়, এগুলো সব রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে আমরা রাখি। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কী হয়? নতুন অ্যাসেট জেনারেশন হয়। তো যদি আমরা দেখতে পাই এই ডেফিসিট ফিন্যান্সিংটা করা হচ্ছে
বা এই বাজেট ডেফিসিটটা অ্যাকচুয়ালি হচ্ছে টু মিট আপ ক্যাপিটাল, ঠিক আছে, এক্সপেন্ডিচার, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ঘাটতিটাকে মেটানোর জন্য যদি ডেফিসিট ফিন্যান্সিং করা হয় তাহলে তার কিন্তু লাভ আছে। কারণ যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে মিট আপ করার জন্য আমরা ডেফিসিট ফিন্যান্সিং করছি, তখন কিন্তু নতুন একটা অ্যাসেট জেনারেট হচ্ছে এবং সেটা ইন টার্ন জিডিপিকে কিন্তু বাড়াচ্ছে। অতএব মানে সার্কুলার পথে যদি আমরা ভাবি, তাহলে এই যে এক্সপেন্ডিচার যেটা ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাধ্যমে মেটানো হচ্ছে, তার ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে এবং তার ফলে অ্যাসেট জেনারেট হচ্ছে এবং সেটা জিডিপিকে বাড়াচ্ছে। তো এই ধরনের ডেফিসিট ফিন্যান্সিং দেশের পক্ষে ভালো বা একটা ইকোনমির পক্ষে ভালো। কিন্তু অন্য দিকটা যদি হয়, যদি রেভিনিউ এক্সপেন্ডিচারকে মিট আপ করার জন্য আমাকে ডেফিসিট ফিন্যান্সিং করতে হয়, তাহলে সেটা কিন্তু আমাদের দেশের পক্ষে খুব একটা ভালো নয়। এইবারে আমরা দেখব স্টেটাস অফ ডেফিসিট ফিন্যান্সিং ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ডেফিসিট ফিন্যান্সিংয়ের কী ইতিহাস আছে বা কী স্টেটাস আছে এই মুহূর্তে। তো এই ডেফিসিট ফিন্যান্সিংকে প্রথমবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় 1969 সালে। এরপর থেকে 91 সাল পর্যন্ত রীতিমতো এটা একটা রুটিন ফেনোমেনায় পরিণত হয়েছিল, অর্থাৎ প্রতি বছরই এটা করা হতো, ঠিক আছে। কেন? কারণ আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হিসেবে নিজেদের মর্যাদা আছে সেটাকে রক্ষা করার জন্য আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোতে বেশি পরিমাণ অর্থ নিবেশ করতাম। এর ফলে যেটা হতো, আমাদের যে ট্রেজারি সেটার উপর মানে অত্যাবশ্যকীয় একটা চাপ চলে আসতো। তো সেটাকে ট্যাকেল করার জন্য আমাদেরকে ডেফিসিট ফিন্যান্সিং করতেই হতো। এইবার ব্যাপারটা হচ্ছে যে 1970s দশকে, 70-এর দশকে পর্যন্ত এটা একটা মোটামুটি লিমিটের মধ্যে ছিল। কত ছিল? 4%-এর অ্যারাউন্ড থাকতো 70-এর দশকে। কিন্তু 80-র দশকের শুরুতে এবং শেষের দিকে এটা একটা মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে যায়। 80-র দশকে প্রায় 7% কাছাকাছি পৌঁছে যায় এই ফিসকাল ডেফিসিট। এবং এই ফিসকাল ডেফিসিট এতটা মাত্রার অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে ভারতবর্ষকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে 90-এর দশকের শুরুতে অনেক রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। 91-এর পর থেকে আমরা জানি আমরা উদারনৈতিক একটা নীতি গ্রহণ করি ইকোনমির ক্ষেত্রে। তো তারপর থেকে আমরা যেটা করতে শুরু করেছিলাম সেটা হচ্ছে ফিসকাল কনসলিডেশন, ঠিক আছে। ফিসকাল কনসলিডেশনের রাস্তায় আমরা হাঁটতে শুরু করি, ফিসকাল কনসলিডেশন, ঠিক আছে। এবার আমরা জানি 2003 সালে এই ফিসকাল কনসলিডেশনকে মাথায় রেখে আমরা তৈরি করি FRBM অ্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা 2003 সালে পাস হয়। ওকে, এরপর থেকে আমরা চেষ্টা করছি যাতে করে এই ডেফিসিট ফিন্যান্সিংয়ের মাত্রা ইন্ডিয়ার ক্ষেত্রে কমে আসে এবং ফিসকাল ডেফিসিটের মাত্রাটা আমাদের হাতে ধরা ছোঁয়ার মধ্যে থাকে। কিন্তু যদিও এখনও পর্যন্ত গভর্নমেন্টের এত চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড লেভেলে আমাদের এই যে ফিসকাল ডেফিসিট সেটাকে নিয়ে যেতে পারিনি। ওকে, এইবারে আমরা দেখব ফিসকাল কনসলিডেশন। ফিসকাল কনসলিডেশন কি? এটা একটা প্রসেস যার মাধ্যমে একটা দেশের যে ফিসকাল হেলথ, ঠিক আছে, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়, ঠিক আছে। ফিসকাল হেলথ মানে কি? ফিসকাল হেলথ মানে একটাই, তোমরা সকলেই জানো, ফিসকাল হেলথ মানে হচ্ছে ফিসকাল ডেফিসিটটাকে কমিয়ে আনা। তো আমরা সকলেই জানি যে কোনো জায়গায় কোনো ডেফিসিটকে কমাতে গেলে আমাদের একটাই উপায়, হয় তোমাকে আয় বাড়াতে হবে এবং না হয় খরচা কমাতে হবে, বা দুটোই, ঠিক আছে। তো এই ফিসকাল কনসলিডেশনের যে প্রসেস সেটাও তাই। কনসলিডেশনের মাধ্যমে রেভিনিউ রিসিপ্টকে বাড়ানোর চেষ্টা করা হয়, কারণ আমি বলেছিলাম রেভিনিউ রিসিপ্ট উইদাউট এনি লায়াবিলিটি আসে। তো রেভিনিউ রিসিপ্টকে বাড়ানোর উপায় হচ্ছে ট্যাক্স বাড়ানো ইত্যাদি, বা ট্যাক্সের কালেকশন বাড়ানো, ইভেশনটাকে রোধ করা ইত্যাদি। অন্যদিকে এক্সপেন্ডিচারটা অনেক বেশি ক্যাপিটালমুখী হতে হবে, বা যে ভর্তুকি ইত্যাদি সেগুলোতে খরচাটা কমাতে হবে, ঠিক আছে। এই ফিসকাল কনসলিডেশনের কথা মাথায় রেখেই আমরা এনেছিলাম জিএসটির মতো একটা বিল, কারণ জিএসটির মাধ্যমে ট্যাক্স কমপ্লায়েন্সের বৃদ্ধির একটা চান্স ছিল। এছাড়া ছিল কি, ট্যাক্স যে এক্সেমশনস তার ক্ষেত্রে একটা র্যাশনাল যে বিহেভিয়ার, র্যাশনাল চিন্তাভাবনাকে আমরা এনেছিলাম, ঠিক আছে। আর অন্যদিকে ট্যাক্স কালেকশানের যে প্রসেস সেটাকে অনেক বেশি এফিসিয়েন্ট করবার আমরা চেষ্টা করেছিলাম এই জিএসটি বা অন্যান্য ট্যাক্সের
জিএসটি আনার একটা পদ্ধতি। এছাড়া আমরা ট্যাক্সের যে অন্যান্য রিফর্মসগুলো করেছি তার মাধ্যমে। ঠিক আছে, আরেকটা কী করেছি যে আমরা যে ক্যাপিটাল রিসিপ্ট সেটা বাড়ানোর চেষ্টা করেছি। তোমরা দেখো এখনকার গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি আছে সেটা এরকমই। সেটা কিভাবে করা হয়, ডিসইনভেস্টমেন্ট অর প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন বা ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের যে ক্যাপিটাল রিসিপ্ট সেটাকে বাড়িয়ে ফিসকাল কনসলিডেশন করা এবং ফিসকাল হেলথকে ইমপ্রুভ করা বা ফিসকাল ডেফিসিটকে কমানোর। এ তো গেল আমাদের যে রোজগার বাড়ানোর উপায়। এবার হচ্ছে খরচা কমানোর উপায়ের জন্য আমরা কি করেছি, তোমরা দেখো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, বিভিন্ন সাবসিডি স্কিমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা করতে পেরেছি। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন হয়েছে। এর ফলে কি হয়েছে যে মাঝখানে যে কি বলবো, যারা ইল প্র্যাকটিস করতো, যাদের সাবসিডি প্রয়োজন নেই বা যা মানে সাবসিডিটা অন্য কেউ পাচ্ছে, এরকম যে সমস্যাগুলো ছিল সেগুলোকে আমরা রিডিউস করতে পেরেছি। অতএব এখানে যে র্যাশনালাইজেশন অফ সাবসিডি যেটা হয়েছে, এছাড়া অন্যান্য যে ইল প্র্যাকটিস সেগুলোকে বন্ধ করতে পেরেছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিজিটাইজেশনের মাধ্যমে। তো এটা একটা ফিসকাল কনসলিডেশনের পার্ট। ওকে, তো এই ছিল এই ফিসকাল কনসলিডেশন। এইবারে আমরা যেটা দেখব, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে FRBM অ্যাক্ট। FRBM অ্যাক্ট 2003। তো এই একটু আগে আমরা দেখছিলাম যে ফিসকাল ডেফিসিট ভারতবর্ষের ক্ষেত্রে কত বড় একটা অভিশাপ হয়ে দেখা দেয় এবং ফিসকাল কনসলিডেশনের প্রয়োজনীয়তা কিভাবে অনুভূত হয়। তো যাই হোক, কোনো কিছু অনুভব করলে, কোনো কিছু সমস্যা হলে সেটা তো জাস্ট একটা পলিসির আকারে রেখে দিলে হবে না, সেটাকে একটা অ্যাক্টে রূপান্তরিত করতে হবে। তো সেই কথা মাথায় রেখে 2003 সালে এই ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, এই অ্যাক্টটির উদ্দেশ্য কী ছিল? এই অ্যাক্টটির উদ্দেশ্য বা অবজেক্টিভ, ঠিক আছে, অবজেক্টিভস কী কী ছিল? ফার্স্ট যে অবজেক্টিভটার কথা আমি বলবো সেটা হচ্ছে টু রিডিউস ফিসকাল ডেফিসিট। ওকে, তো ফিসকাল ডেফিসিট কী আছে? ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে যে ফিসকাল যে ঘাটতি, আমরা একটু আগে দেখেছি ফিসকাল ডেফিসিট কি। তো এই অ্যাক্টের মাধ্যমে ফিসকাল ডেফিসিটের যে সমস্যা ছিল সেই সমস্যাকে মানে মোকাবেলা করার একটা চেষ্টা হয়েছিল। ঠিক আছে, তো এই যে লক্ষ্যমাত্রা সেটা স্থির করা হয়েছিল 2008-9 সালে। এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল 3% ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে রিডাকশান ইন রেভিনিউ ডেফিসিট। তো যেহেতু রেভিনিউ ডেফিসিটটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমরা রেভিনিউ ডেফিসিট যখন পড়েছি তখন দেখেছি, তো রেভিনিউ ডেফিসিটটাকে যদি আমি রিডিউস করতে, মানে গ্যাপটাকে যদি রিডিউস না করতে পারি তাহলে ভীষণ রকমের সমস্যা হয়ে যাবে। তো এই অ্যাক্টের মাধ্যমে আমরা রেভিনিউ ডেফিসিটকে কিন্তু কমিয়ে আনার একটা প্রচেষ্টা করেছিলাম। ঠিক আছে, এবং 3 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এই অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত টার্গেটগুলো ফিক্সড আপ করা হয়েছিল সেই টার্গেটগুলোকে তখনই সেই টার্গেটের বিয়ন্ড যাওয়া যাবে, বাট সেই টার্গেটটাকে ফেল করানো যাবে যখন এক্সেপশনাল গ্রাউন্ড থাকবে, যেরকম ন্যাশনাল সিকিউরিটি, ন্যাচারাল ক্যালামিটি, কারণ এগুলো কারোর হাতে নয়। তো অ্যান্ড এনি আদার এক্সেপশনাল গ্রাউন্ড। তো এই ধরনের এক্সেপশনাল গ্রাউন্ড যদি আসে তাহলে আমরা এই টার্গেট যেটা সেটা থেকে কিছুটা বিচ্যুত হতে পারি, আদারওয়াইজ কিন্তু আমাদের কমিটমেন্ট থাকবে এই টার্গেটটাকে ফুলফিল করার। কিন্তু কমিটমেন্ট করা সত্ত্বেও আমরা 2008-9 সালে কিন্তু আমাদের টার্গেটে পৌঁছতে পারিনি। কারণ এর পিছনে একটা একটা কারণ হচ্ছে 2008 সালে বিশ্বজোড়া একটা মন্দার সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য এটা খুব ডিস্টার্ব হয়ে পড়ে। এইবার এটা 2012 সালে একবার অ্যামেন্ড করা হয়। ঠিক আছে, এই আইনটাকে সংশোধন করা হয়। এখানে আমি বলে রাখি
যে রেভিনিউ ডেফিসিটকে যে কমানোর যে টার্গেটটার কথা আমি এখানে বলছিলাম, সেই জায়গাতে এখন আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, সেটা হচ্ছে এফেক্টিভ, না এই ভিডিওর প্রথমের দিকে আলোচনা করেছি মনে হচ্ছে, রেভিনিউ ডেফিসিট মানে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটকে কমানোর লক্ষ্যমাত্রা রাখা হলো। আমি একটু আগে এই ভিডিওতেই বলেছি যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট ইকুয়ালস টু রেভিনিউ ডেফিসিট মাইনাস এক্সপেন্ডিচার অন ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট। অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার জন্য যদি আমাকে কিছু ডেফিসিট হয়ও ক্যাপিটাল অ্যাসেট ক্রিয়েশনের জন্য, সেটা দেশের ভালোর জন্য হচ্ছে। তো এফেক্টিভ যখন আমি বার করব, তখন টোটাল রেভিনিউ ডেফিসিট থেকে আমরা এক্সপেন্ডিচার, এই রকম ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার যে এক্সপেন্ডিচার বা খরচা, সেটাকে কিন্তু বাদ দেব। ওকে, 2016 সালে N.K. সিং কমিটি ফরমেশন করা হয়। N.K. সিং কমিটি, N.K. সিং কমিটির কাজ ছিল এই আইনের যে ইমপ্লিমেন্টেশন সেটাকে রিভিউ করা। ঠিক আছে, এটাই ছিল N.K. সিং কমিটির কাজ। তো তোমরা এখানে 2016 N.K. সিং কমিটিটা কিসের রিলেটেড সেটা একটু মনে রাখার চেষ্টা করো। তো আমরা জানি সংবিধানের 112 নম্বর ধারাতে 112 নম্বর ধারাতে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এর কথা বলা আছে। ঠিক আছে, কি এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট? সেটাই হচ্ছে আমাদের কথায় বাজেট। বাজেট মানে কি তোমরা জানো, পরিবারের যখন ফিসক্যাল পলিসি আর বাজেটের মধ্যে একটু তফাৎ আছে। আমরা যে পরিবারের উদাহরণটা দিয়ে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেখানেই ফিরে যাই। সেখানে আমি বলেছিলাম যে পরিবারের যে মোট রোজগার, ঠিক আছে, তার একটা পোর্শন খরচের জন্য রেখে দিয়ে বাকি অংশ সঞ্চয় করা হয়, আর কিছুটা আমাদের কি বলবো, জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এগুলোতে সঞ্চয় করে রাখা হয়। তো এই ব্যাপারটা হলো ফিসক্যাল পলিসি। কিন্তু এইবার যে টাকাটা আমরা বাড়ির খরচের জন্য রাখলাম, ঠিক আছে, সেইটার মধ্যে থেকে কোন খরচের খাতে কি কতটুকু টাকা আমি রাখবো, সেটা ঠিক করার নাম হচ্ছে বাজেট করা। অর্থাৎ আমি যে 5,000 টাকা লকারে রাখছি, ঠিক আছে, ফর মাই মান্থলি এক্সপেন্ডিচার, তার মধ্যে থেকে কতটুকু মুদিখানার দোকানের জন্য রাখবো, কতটুকু ছেলে মেয়েদের পড়াশোনার জন্য রাখবো, কতটুকু ওষুধপত্রের জন্য রাখবো, এটসেট্রা এটসেট্রা, এইগুলো ঠিক করার নাম হচ্ছে বাজেট করা। ঠিক আছে, তো এটা আমাদের পরিবারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশের যে মোট রোজগার, ঠিক আছে, যে আমরা বিভিন্ন খাতে সেগুলোকে কিভাবে বন্টন করব, শিক্ষা খাতে কত দেবো, স্বাস্থ্য খাতে কত দেবো, রেলওয়ে খাতে কত দেবো, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য কত দেবো, প্রত্যেকটা সোশ্যাল সিকিউরিটি স্কিমে কত টাকা করে ইনভলভ করব, এই যে বিভিন্ন বিভাগের যে টাকার বন্টন, ঠিক আছে, এবং তার যে এস্টিমেট, সেটার নামই হচ্ছে বাজেট। ঠিক আছে, তো বর্তমান সরকার এটাকে 1 ফেব্রুয়ারি এভরি ফিনান্সিয়াল ইয়ারের 1 ফেব্রুয়ারি এটাকে কিন্তু বাজেট পেশ করেন সংসদে। কে পেশ করেন? ফাইন্যান্স মিনিস্টার। একটা জিনিস বলে রাখি যে আগে একটা রীতি ছিল, যেটা 1924 সাল থেকে কন্টিনিউয়াসলি চলছিল, সেটা হচ্ছে একটা সাধারণ বাজেট হতো, ঠিক আছে, একটা ছিল সাধারণ বাজেট, আর একটা ছিল রেলওয়ে বাজেট। তো 2017-18 অর্থবর্ষ থেকে, ঠিক আছে, 2017-18 অর্থবর্ষ থেকে এই দুটোকে মার্জ করে দেওয়া হয় ইন্টু এ সিঙ্গেল জেনারেল বাজেট। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখো। আর মাথায় রাখবে যে 1 ফেব্রুয়ারি বাজেটকে পেশ করা হয়, যদিও আগে একটা ট্র্যাডিশন ছিল যেটা লাস্ট উইক অফ ফেব্রুয়ারিতে কিন্তু পেশ করা হতো। প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে বা প্রত্যেকটা এজেন্সির থেকে ডেটা নিয়ে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ঠিক আছে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স,
এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাঁরা কিন্তু বাজেটের ডেটাগুলোকে প্রিপেয়ার করেন। ওকে, তো বাজেটে যে ডেটাগুলো মিনিস্ট্রির পক্ষ থেকে পেশ করা হয় সেগুলো হচ্ছে এরকম, একটা হচ্ছে বাজেট এস্টিমেট, 2 নম্বর হচ্ছে রিভাইজড এস্টিমেট, এবং 3 নম্বর প্রভিশনাল এস্টিমেট। এই 3টে পৃথক ডেটা কিন্তু বাজেটে দেওয়া থাকে। এই 2000 ধরো কোনো একটা অর্থবর্ষের জন্য বাজেট প্রিপেয়ার হচ্ছে, মানে আমি যদি কারেন্ট অর্থবর্ষটা ধরি, এটা চলছে 2021-22, তো 2021-22 অর্থবর্ষের যে ডেটা সেটা থাকবে বাজেট এস্টিমেটের মধ্যে। রিভাইজড এস্টিমেটে থাকবে ঠিক আগের, মানে যেটা চলে গেল বা যেটা চলে শেষের দিকে সেই ইয়ারের ডেটা, যেটা হচ্ছে 2020-21, এবং তার আরেকটা মানে কমপ্লিটেড যে ফিনান্সিয়াল ইয়ার হয়ে গেছে অলরেডি সেটার যে ডেটা অর্থাৎ 2019-20, সেটা থাকবে প্রভিশনাল এস্টিমেট রূপে। ওকে, এইভাবে ডেটা সমৃদ্ধ করে বাজেটটাকে পার্লামেন্টে পেশ করা হয়। এইবার আমরা যে বাজেট যে পেশ করার টোটাল এবং পাস হওয়া পর্যন্ত টোটাল প্রসিডিওরটা আমরা দেখব। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেসিডেন্টস রেকমেন্ডেশন, অর্থাৎ বাজেট পেশ করবার আগে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন কিন্তু নিতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, লোকসভাতে যখন বাজেট পেশ হয় তার আগে প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু রেকমেন্ডেশন নিতে হয়। ঠিক আছে, এরপর যেটা হয় সেটা হচ্ছে বাজেটটাকে আমরা লোকসভায় পেশ করি। ঠিক আছে, এবং এই স্টেজে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার এখানে তার বাজেটারি স্পিচ প্রদান করেন। ঠিক আছে, বাজেটারি স্পিচ দেন, তার সাথে ফিনান্স বিল ইন্ট্রোডাকশন হয় এখানে এই স্টেজটাতে। ঠিক আছে, ফাইন্যান্স বিল তিনি পেশ করেন। এরপরে কি হয়, এরপর এইখানে ডিসকাশন অন বাজেট লোকসভায় হয়। 2টো স্টেজে কিন্তু এই ডিসকাশন হয়। প্রথমে হয় জেনারেল ডিসকাশন, তারপর অ্যাডজর্নমেন্টের পর, ঠিক আছে, অ্যাডজর্নমেন্ট পিরিয়ডের পর হয় ডিটেলড ডিসকাশন। ঠিক আছে, এরপর যেটা হয় ভোটিং ফর ডিমান্ড ফর গ্রান্টস, এই পর্যায়ে কিন্তু ভোটাভুটি হয়। ঠিক আছে, এই পর্যায়ে ভোটাভুটিটা হয়ে গেলে তারপরে হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি? এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল হচ্ছে এই বাজেটের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন রকমের খরচা বা রোজগার এগুলোর জন্য একটা প্রভিশন রাখে। তো আমি আগেই বলেছিলাম যে এইগুলো খরচা এবং রোজগার এগুলো যখন কনসলিডেটেড ফান্ড থেকে চার্জড হয় বা অ্যাড হয় ক্রেডিট অর ডেবিট, তখন সেখানে কিন্তু পার্লামেন্টের প্রি অ্যাপ্রুভ্যাল নিতে হয়। তো এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা হচ্ছে সেই প্রি অ্যাপ্রুভ্যাল নেওয়ার কৌশল। ঠিক আছে, তো এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা কিন্তু ইন্ট্রোডাকশন করা হয় এই স্টেজে। এরপর এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা যদি লোকসভায় পাস হয়ে গেল, তারপর যাচ্ছে সেটা রাজ্যসভায়। রাজ্যসভা আমি জানি, মানে আমরা সকলেই জানি যে রাজ্যসভা কোনো ফাইন্যান্স বিলকে 14 দিন আটকে রাখতে পারে, এবং রাজ্যসভা কিন্তু এখানে যে ভোটিং ফর ডিমান্ড যেটা লোকসভার একটা ক্ষমতা ছিল সেটা কিন্তু রাজ্যসভায় নেই। রাজ্যসভা কি করতে পারে সর্বোচ্চ 14 দিন পর, উইথ অর উইদাউট এনি রেকমেন্ডেশন, ঠিক আছে, উইথ অর উইদাউট এনি রেকমেন্ডেশন, এই বিলটাকে লোকসভায় ফেরত পাঠাতে পারে। ঠিক আছে, কিন্তু যে রেকমেন্ডেশনটা রাজ্যসভা করবে সেটা গ্রহণ করতে লোকসভা কিন্তু বাধ্য নয়। ঠিক আছে, আদারওয়াইজ 14 দিন পর এটা অটোমেটিক্যালি প্রেসিডেন্টের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এবার প্রেসিডেন্ট কী করবেন, যেহেতু পূর্বানুমতি নেওয়া আছে, তো প্রেসিডেন্ট কিন্তু এই বিলটাকে রিজেক্ট করতে পারেন না, ওনাকে ফিনান্স বিলে স্বাক্ষর করতেই হয়। ঠিক আছে, উনি একরকম বাধ্য ফিনান্সিয়াল বিলে
ফিনান্স বিলে স্বাক্ষর করতে। ওকে, এরপরেই বাজেটটা পাস হয়ে যায়। এবার আমরা কয়েকটা কনসেপ্ট একটু দেখে নেব। ফার্স্ট হচ্ছে জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিং মানে হচ্ছে লাস্ট ইয়ারের যে বাজেট, ঠিক আছে, সেই বাজেটটাকে এবছরের যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বা আপকামিং ফাইন্যান্সিয়াল ইয়ার সেখানে কনসিডার করা হবে না, ঠিক আছে। তো তার ফলে কি হবে, যে বাজেটটা প্রিপেয়ার হবে সেটা যে ফ্রম দ্য স্ক্র্যাচ, টেকিং বেস অ্যাজ জিরো, অর্থাৎ প্রিভিয়াস কোনো এফেক্ট এই বাজেটের মধ্যে থাকবে না প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারের। এইবার আমরা দেখব জেন্ডার বাজেটিং। জেন্ডার বাজেটিং কি? আমরা জানি আমাদের দেশে, ঠিক আছে, নারী এবং পুরুষের মধ্যে একটা স্টেটাস, সোশ্যাল অ্যান্ড এভরি আদার ইকোনমিক স্টেটাসের মধ্যে কিন্তু একটা ভালো রকম বৈষম্য আছে। তো সেই বৈষম্যের কথা মাথায় রেখে যাতে ডেভেলপমেন্টাল বাজেট, যেটা বাজেট তো হয় মানুষের ডেভেলপমেন্টের জন্য, তো সেই ডেভেলপমেন্টের কাজটা যেন জেন্ডার বায়াসড না হয়ে পড়ে এবং যারা যে জেন্ডার পিছিয়ে পড়বে সেই জেন্ডারের কাছে যেন আমাদের যে ডেভেলপমেন্টাল এজেন্ডা, সেই ডেভেলপমেন্টাল এজেন্ডা যেন ঠিকঠাক করে পৌঁছয়। সেজন্য ওমেনকে এইখানে জেন্ডার বাজেটিংয়ে মানে বিশেষভাবে গুরুত্ব সহকারে ওমেনদের ইস্যুসগুলোকে কিন্তু কাউন্টার করা হয়। ওকে, 2005-06 সাল থেকে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফিন্যান্স, অর্থ দপ্তর প্রত্যেকটা বছর, ঠিক আছে, প্রত্যেকটা বছর জেন্ডার বাজেটিং ঠিক আছে, জেন্ডার বাজেটিং এক্সপেন্ডিচার বাজেটের একটা বাজেট ডকুমেন্টের একটা পার্ট হিসাবে প্রকাশ করে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটাই হলো জেন্ডার বাজেটিং, ঠিক আছে। তো এই দুটো টার্ম লাস্ট আমি বলে দিলাম। আমাদের যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স এর যে লাস্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এটা পার্ট 4 ছিল। তো আশা করছি টোটাল চ্যাপ্টারটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ইকোনমিক্স এবং অন্যান্য সাবজেক্টের উপর অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং ভবিষ্যতেও করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।